আইএসএল এর টপ 6 এ কি পৌঁছবে ইস্ট বেঙ্গল? সত্যি বলতে বন্ধুরা, ম্যাথমেটিক্যালি ইট ইজ স্টিল ভেরি মাচ পসিবল। তবে বাস্তবে সেটা আদৌ হবে কিনা, আজকে চলো এই বিষয়তে আমরা আলোচনা করব। দেখে নেব ইস্ট বেঙ্গল কোন সিনারিওতে এইবারের আইএসএল এর টপ 6 এ পৌঁছতে পারে। তবে ইস্ট বেঙ্গলের ওপরে আলোচনা করার আগে গতকাল একটা ইনসিডেন্ট হয়েছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি ম্যাচে, যেটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করাটা দরকার। এবং এই পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে আপুইয়ার সাথে, এবং অনেকেই তোমরা আশা করছি এতক্ষণে ভিডিওস দেখেও নিয়েছো, আর যারা দেখোনি তাদের জন্য এই সামনে তোমাদের ভিডিওটা রাখলাম। তো এখানে তোমরা যদি ভালো করে ভিডিওতে দেখো যে মুম্বাই সিটি এফসি ফ্যান্সরা তারা কিন্তু আপুইয়ার ওপর যখন ও টানেলে ফেরত আসছিল সেই সময় স্ট্যান্ড থেকে তারা একের পর এক টাকা ছুঁড়ে তাকে অপমানিত করছিল। তবে হ্যাঁ, অনেকে এটাকে ব্যান্টার হিসেবে নিচ্ছেন, অনেকে এটাকে একেবারেই কিন্তু গ্রাহ্য করছে না। তারা মনে করছেন যে দিস ইজ আ ভেরি চাইল্ডিশ অ্যাক্ট। তবে পার্টিকুলারলি যদি আমরা মুম্বাই সিটি এফসির ফ্যানদের পার্সপেক্টিভ থেকে বলি, হয়তো তাদের কাছে দে হ্যাভ দেয়ার রিজনস টু ডু সামথিং লাইক দ্যাট। বাট একটা ক্লাব আর একটা ক্লাব থেকে টাকা দিয়ে বেশি অর্থে একটা প্লেয়ারকে নিজের ক্লাবে নিয়ে আসছে, এটা তো শুধু মোহনবাগান বলে মনে হচ্ছে না। আরও একটা ক্লাব কেন মনে হচ্ছে, আমি এরকম গন্ধ পাচ্ছি যে আরও একটা ক্লাব এরকম রয়েছে আইএসএলে যারা বছরের পর বছরে কাজটা করে এসছে। ও হ্যাঁ, মুম্বাই সিটি এফসি তারা নিজেরাই তো এর আগে কত এরকম প্লেয়ার্স অনেক বেশি টাকা দিয়ে নিজের ক্লাবে তুলে এনেছে। তাহলে তাদের বেলায় সেটা কোনো প্রবলেম নয়, তাদের বেলায় সেটা জাস্টিফাইড। কিন্তু তাদের এগেনস্টে যখন একটা ক্লাব সেটা করবে, আর সেটা যখন মোহনবাগান হবে, তখন তাদের গা জ্বলবে। আই থিঙ্ক ইটস ভেরি ভেরি আইরনিক্যাল যে এটা মুম্বাই সিটি এফসি ফ্যান্সরা বলছেন। বাট টু বি ভেরি অনেস্ট, একটা প্লেয়ারের ওপর টাকা না ছড়িয়ে যদি মুম্বাই একটা প্রপার প্ল্যানিং করতো, এত ফেক প্রমিসেস তারা করেছে নিজেদের প্লেয়ারকে, সে গ্রেগ স্টুয়ার্ট বলো, সে আপুইয়া বলো, লিটারালি ফেক প্রমিসেসের ওপর ফেক প্রমিসেস দিয়ে তাদেরকে ক্লাবে তারা নিয়ে এসেছিল, এবং সে একটা প্রমিস তারা ফুলফিল করতে পারেনি। তো শুধুমাত্রই যে টাকার জন্য একটা প্লেয়ার আর একটা ক্লাবে যাচ্ছে সেরকমটা নয়, ক্লাবটার প্রজেক্টও ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাবটা কি তোমাকে প্রমিস করেছে এবং সেই প্রমিস অনুযায়ী সেই ক্লাব ডেলিভার করতে পেরেছে কিনা, সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আজকালকার টাইমে। সেখানে দাঁড়িয়ে মুম্বাইয়ের এই মুহূর্তে যা অবস্থা, যা আমরা দেখতে পাচ্ছি, যেরকম তারা ফুটবল খেলছে, সেখান থেকে দাঁড়িয়ে, এবং শুধুমাত্র ফুটবল বলে নয়, অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিসও মুম্বাইয়ের এইবারে ভীষণ ভীষণ খারাপ। তো বোঝাই যাচ্ছে সিটি ফুটবল গ্রুপের তরফ থেকে সেরকম টাকা এইবারে ইনজেক্ট করা হয়নি। সেইভাবে তারা মুম্বাই সিটি এফসিকে একটা ইম্পর্টেন্ট দল হিসেবে মনেই করেনি যে তারা একটা প্রপার প্ল্যানিং করে দল গঠন করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা প্লেয়ার যদি সেই ক্লাব ছেড়ে আরেকটা ক্লাবে যায়, সেই ক্লাবে গিয়ে সেখানে ডুরান্ডে রানার্স আপ হয়, সেখানে আইএসএল এর শিল্ড জেতে, সেখানে মেবি হয়তো তারা বেশি টাকাও পায়, সেখানে ক্ষতিটা কি? ACL 2 খেলবে, ক্ষতিটা কি? তো সেখান থেকে দাঁড়িয়ে ইটস ভেরি ফানি যে মুম্বাই সিটি এফসির সমর্থকরা সেই কাজটা কালকে মাঠের মধ্যে করেছেন। আমি বলছি না যে করা উচিত হয়নি বা তারা এটা না করলেও পারতো, করতেই পারে, দে আর ফ্যান্স। আজকে এই সেম জিনিসটা যদি অন্য কোনো ক্লাবের সাথে হয়, সেই ক্লাব যদি সেরকম রিয়াক্ট করার চেষ্টা করে, ইটস ভেরি জাস্টিফাইড। ইট জাস্ট টেলস হাউ ইম্পর্টেন্ট আপুইয়া ওয়াজ ফর দেম। আমরা দেখতে পাচ্ছি আপুইয়া ছাড়া মুম্বাইয়ের কি অবস্থা। তো সেই ফ্যান্সরাও কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরেছে যে আপুইয়া চলে যাওয়াতে তাদের দলের কত বড় ক্ষতি হয়েছে। আজকে আপুইয়া যদি দল ছেড়ে দিত, তারপরেও যদি মুম্বাই আজকে লিগ শিল্ড জিতে নিত বা টেবিল টপে থাকতো বা টপ 2 এ থাকতো, তাহলে আমার মনে হয় না যে এই রিয়াকশনটা আসতো বলে। তো সেই কারণে আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরা তো ভাবছেনই না, উল্টে আমার মনে হয় পিপল আর অ্যাকচুয়ালি ফাইন্ডিং ইট ভেরি ভেরি ফানি যে এটা মুম্বাইয়ের মতন একটা ক্লাবের থেকে তাদের ফ্যান্সরা করছে, যারা নিজেরা অয়েল মানির ইগো নিয়ে এতদিন ধরে বসেছিল। আজকে নেহাত তাদের টাকা নেই বা কিছু একটা অসুবিধা চলছে ক্লাবটার মধ্যে, এবং সেখানে দাঁড়িয়ে সত্যি বলতে আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগান ইজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ ইন্ডিয়ান ফুটবল। যেরকম তারা ফুটবলটা খেলছে, যেরকমভাবে তারা ক্রাউড পুল করছে, যেরকমভাবে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ফরেন প্লেয়ার্স নিয়ে আসছে, পিপল আর লুকিং ফরওয়ার্ড টু প্লেইং মোহনবাগান। বাকি কোচেসরা অলরেডি বলে দিয়েছেন যে মোহনবাগান ইজ দ্য রিয়াল মাদ্রিদ অফ ইন্ডিয়া, দিস ইজ দ্য গ্যালাক্টিকো টিম। তো সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান হোক কি ভালো ফরেনার হোক, তারা ভারতে আসার জন্যে মেবি হয়তো মোহনবাগান নামটাই এখন যথেষ্ট, বিকজ দে হ্যাভ এস্টাবলিশড দেমসেলভস লাইক দ্যাট ইন দি ওয়ার্ল্ড ম্যাপ অলসো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগানের যে প্রজেক্ট রয়েছে, মোহনবাগানের যে ম্যানেজমেন্ট রয়েছে, মোহনবাগানের যে ড্রেসিং রুমের একটা আইডিয়া সকলের মধ্যে রয়েছে, সেটা মাথায় রেখে আজকে এমন কোনো ভারতীয় প্লেয়ার নেই যে সে মোহনবাগানে আসতে চাইবে না, এমন কোনো ফরেন প্লেয়ার নেই যাকে মোহনবাগান টার্গেট করবে। হ্যাঁ, ডেফিনেটলি একটা পার্টিকুলার লেভেল অবধি যাওয়া যায়, তার বেশি হলে হয়তো সে নিজেও ইন্ডিয়াতে আসবে না। বাট একটাই যে ম্যাকলারেনের মতন প্লেয়ারকে আনার ক্ষমতা মোহনবাগান দেখিয়েছে, এরকমই আপকামিং সিজনে ACL 2 এর কথা মাথায় রেখে আরও বড় প্ল্যান মোহনবাগান করছে। তো এইসব জিনিসপত্র করার ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে মোহনবাগানেরই আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার নিজের প্রিয় দলের যদি কোনো মেন প্লেয়ার দল ছেড়ে মোহনবাগানে জয়েন করে, তাহলে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যে এখন এই মুহূর্তে মোহনবাগান সব থেকে লোভনীয় প্রসপেক্ট হয়েছে ইন্ডিয়ান ফুটবলে।
অনেক কম ফুটবলাররাই রয়েছে যারা এই মুহূর্তে আবেগের জন্য খেলছে। মোহনবাগানে তো অবভিয়াসলি আছে, বাট মোহনবাগানের বাইরে আমি বলছি ইস্ট বেঙ্গলের এরকম কিছু প্লেয়ার্স রয়েছে যারা হয়তো মোহনবাগানে যাবে না, বাট এতটাই প্রফেশনাল যুগে আমরা চলে এসেছি যে সবাই এখন পার্সোনাল অ্যাকোলেটসের ওপর তো ফোকাস করেই, তারই সাথে সাথে ট্রফি ছাড়া এখন অর্ধেক প্লেয়ার্সরা কিছু বোঝে না, যাদের মধ্যে সে মেন্টালিটি আছে। এবং মোহনবাগানও কিন্তু সেরকমই ফুটবলারকে খোঁজে যাদের মধ্যে সে উইনিং মেন্টালিটিটা আছে, যাদের মধ্যে ট্রফি যাদের খিদেটা আছে। তো এরকম কোনো প্লেয়ার যদি ভারতীয় ফুটবলে থাকে এবং তারা খেলছে ভালো, তাহলে তাদের যদি মোহনবাগানে তোমরা পরবর্তী সিজন দেখো তাহলে অবাক হওয়ার কিছু হবে না। তো সেদিক দিয়ে দেখতে গেলে দিস ইজ আ ফানি থিং দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে, বাট আমি জাস্ট মনে হলো একটা ছোট্ট আলোচনা করে নিই। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে। আপাতত আমরা চলে আসবো আজকে এবার ইস্ট বেঙ্গলের আপডেটে। তো তাহলে দেখো ইস্ট বেঙ্গল এই মুহূর্তে তোমরা যদি লিগ টেবিল দেখো, গতকাল কেরালা ব্লাস্টার্স কিন্তু হেরে গেছে জামশেদপুরের এগেন্স্ট, নাকি বলতে ড্র হয়েছে, আই থিঙ্ক ড্র হয়েছে, সরি হারেনি, ড্র হয়েছে। তো যেহেতু ড্র হয়েছে সেই কারণে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এলিমিনেট হয়ে গেছে প্লে অফ রেস থেকে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং মুম্বাই 33 পয়েন্টে পৌঁছে যাওয়ার জন্যে তারাও মোটামুটি সেফ, পুরোপুরি সেফ বলবো না, বিকজ দে হ্যাভ নর্থ ইস্ট অ্যান্ড দে হ্যাভ ওডিশা হু ক্যান গো বিয়ন্ড 33 পয়েন্টস। তবে যদি উড়িষ্যা বা নর্থ ইস্টের মধ্যে যে কোনো একটা দল 33 পয়েন্টস ক্রস করে যায় তাহলে ইস্টবেঙ্গল অন্তত প্লে অফ রেস থেকে বেরিয়ে যাবে। তখন প্লে অফ রেস হবে এই তিনটে দলের মধ্যে, যেটা হচ্ছে মুম্বাই, নর্থ ইস্ট এবং উড়িষ্যা। তো আমি সেই বিষয়ে পরে আসছি। যদি আমরা পার্টিকুলারলি ইস্টবেঙ্গলের পার্সপেক্টিভ থেকে দেখি যে তারা কিভাবে টপ 6 পৌঁছতে পারে, তাহলে এই মুহূর্তে মুম্বাই 22 ম্যাচে 33 পয়েন্টে আছে, নর্থ ইস্ট 22 ম্যাচে 32 পয়েন্টে আছে, উড়িষ্যা 23 ম্যাচে 30 পয়েন্টে আছে, আর ইস্টবেঙ্গল 22 ম্যাচে 27 পয়েন্টে আছে। তাহলে ইস্টবেঙ্গলকে যদি টপ 6 যেতে হয়, দ্য ম্যাক্সিমাম দে ক্যান রিচ ইজ 33 পয়েন্টস ইন 24 গেমস, যেখানে অলরেডি মুম্বাই পৌঁছে গেছে, নর্থ ইস্ট 1 পয়েন্ট পিছিয়ে আছে, আর উড়িষ্যা 3 পয়েন্ট পিছিয়ে আছে। এবার উড়িষ্যার পরবর্তী ম্যাচ আছে জামশেদপুর এফসির সাথে। তাহলে ইস্টবেঙ্গল যদি কোয়ালিফাই করতে চায় তাহলে ফার্স্ট অফ অল এলিমিনেট করতে থাকতে হবে একটা একটা টিমকে, রাইট? তাহলে ফার্স্ট এলিমিনেশন হওয়া উচিত উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি যদি হেরে যায় জামশেদপুরের কাছে তাহলে কিন্তু একটা টিম এলিমিনেট হয়ে গেল। নর্থ ইস্টের ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা ব্যাপার, নর্থ ইস্টের দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ ইস্ট বেঙ্গলের সাথে, অর্থাৎ নর্থ ইস্টের পরবর্তী ম্যাচ যেটা চেন্নাইন এফসির সাথে আছে, সেই ম্যাচে যদি নর্থ ইস্ট পয়েন্ট ড্রপ করে তাহলে দে উইল রিচ 33 পয়েন্টস, কারেক্ট? তাহলে যদি ফর এক্সাম্পল ড্র হলো চেন্নাইয়ের সাথে তাহলে 33 পয়েন্টস তারা পৌঁছলো। আর এদিকে আমাদের ধরে নিতে হবে যে ইস্ট বেঙ্গলও তাদের পরবর্তী দুটো ম্যাচই জিতেছে, তাহলে ইস্ট বেঙ্গলও 33 পয়েন্টে পৌঁছবে। কিন্তু হেড টু হেডের বিচারে তখন নর্থ ইস্ট কিন্তু বেরিয়ে যাবে এবং ইস্ট বেঙ্গল 33 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে। এটা হচ্ছে বেসিক সিনারিও, মানে অর্থাৎ ইস্ট বেঙ্গলকে পরবর্তী দুটো ম্যাচই জিততে হবে, উড়িষ্যাকে পরবর্তী জামশেদপুর ম্যাচে অন্তত ড্র অথবা হারতে হবে, আর নর্থ ইস্টকেও পরবর্তী দুটো ম্যাচের মধ্যে একটা হারতে হবে এবং একটা ড্র করলেও ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে যাবে টপ 6 এর জন্য। এবার যদি আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচেস দেখি তাহলে ইস্ট বেঙ্গলের পরবর্তী দুটো ম্যাচ, একটা হচ্ছে বেঙ্গালুরু এফসি যেটা আজকে আছে, আর একটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড যেটা রয়েছে আই থিঙ্ক সম্ভবত 8 তারিখ। তাহলে প্রথমত তো আজকে বেঙ্গালুরুকে ইস্ট বেঙ্গলকে হারাতেই হবে। যদি বেঙ্গালুরুকে ইস্ট বেঙ্গল হারাতে না পারে, ইস্ট বেঙ্গল ইজ আউট অফ দি প্লে অফ রেস টুডে অনলি। তখন পড়ে থাকবে তিনটে ক্লাব, মুম্বাই, উড়িষ্যা এবং নর্থ ইস্ট। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। অর্থাৎ আজকে বেঙ্গালুরু যারা এই মুহূর্তে আই থিঙ্ক 4th পজিশনে রয়েছে, সম্ভবত জামশেদপুর বোধহয় 3rd আছে, তো 4th পজিশনে থাকা বেঙ্গালুরু যাদের 37 পয়েন্ট আছে, যারা 11টা ম্যাচ অলরেডি জিতে নিয়েছে এবং যারা অলরেডি পরপর 3টে ম্যাচ অন আ ট্রট জিতে আছে, সেই দলকে হারাতে হবে ইস্ট বেঙ্গলকে। এবং ইস্ট বেঙ্গলও তারা কিন্তু পরপর 3টে ম্যাচ জিতেছে। তো এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে এটা একটা রেকর্ড অ্যাকচুয়ালি আইএসএলে। ইস্ট বেঙ্গল নিজেদের আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্যে 3টে পরপর ম্যাচ জিতেছে এবং সেটা অস্কার ব্রুজনের আন্ডারে। এবং আরও বড় ব্যাপার যে 2018-19 বা 2019 করে আই থিঙ্ক 6 বছর পর মোস্টলি ইস্ট বেঙ্গল পরপর 3টে ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে, প্রায় 6-7 বছর পরে। এবং অস্কার ব্রুজন 16টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতে নিয়েছে, অর্থাৎ 50%-এর কাছাকাছি তার এই মুহূর্তে দাঁড়িয়ে উইন পার্সেন্টেজ রয়েছে ইস্ট বেঙ্গলের, যেটা কিন্তু ম্যাসিভ। এবং আজকে অস্কার ব্রুজন না থাকলে ইস্ট বেঙ্গলের 27 পয়েন্ট অব্দি পৌঁছেছে, যেটাও কিন্তু একটা তাদের নিজেদের আইএসএল রেকর্ড। এই দীর্ঘ 5 বছরে তারা কিন্তু 27 পয়েন্ট অব্দি জীবনে পৌঁছায়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের সাইড থেকে যদি আমরা দেখি, আইএসএল এর পার্সপেক্টিভ থেকে দেখি, দিস হ্যাজ বিন আ সাকসেসফুল সিজন ফর ইস্টবেঙ্গল। যদি আমরা শুধুমাত্র ভুলে যাই যে ইস্টবেঙ্গল ক্লাবের স্টেটাস, ইস্টবেঙ্গল ক্লাবের লেগেসি ভুলে জাস্ট আমরা মনে করি একটা দল যে লাস্ট 5 বছর ধরে লিগের শেষের দিকে শেষ করছে, তো সেই দলের জন্যে দে ব্রোকেন দ্যাট ব্যারিয়ার, দে হ্যাভ ক্রসড দ্যাট 27 মার্ক। তাহলে ইটস অনলি ওয়ে আপ ফরওয়ার্ড ফ্রম হিয়ার, রাইট? এটা একটা প্রপার, যে কোনো ফুটবল ক্লাবের যে কোনো একটা দল যারা নিচ থেকে উপরে উঠছে তাদের এটাই একটা কিন্তু ল্যাডার, দিস ইজ হাউ দে গো আপ সিজন আফটার সিজন। হ্যাঁ, এবার এরকম অনেক ক্লাবসই থাকে যারা গত বছর খুব ভালো খেলেছে, এই বছর একেবারে তলানিতে চলে গেছে। মুম্বাই ইজ ওয়ান অফ দেম, জামশেদপুর ইজ ওয়ান অফ দেম, যারা গত বছর বাজে খেলেছে কিন্তু এই বছর ড্রাস্টিক্যালি ইমপ্রুভ টিম। তো ইস্ট বেঙ্গলের থেকেও এক্সপেকটেশনস ছিল যে এই বছর সেরকমই একটা সিজন হবে, গিভেন দ্য কাইন্ড অফ প্লেয়ার্স দে হ্যাভ, বাট ডিউ টু পুয়ার প্ল্যানিং
এত টাকা খরচা করার পরেও একটা প্রপার প্ল্যানিংয়ের অভাবে আজকে কিন্তু ইস্টবেঙ্গল সেই পড়ে রইল টপ 6-এর বাইরে, এবং আজও সমর্থকরা 5 বছর পরেও পারমুটেশন কম্বিনেশন করছে, ক্যালকুলেশন করে যাচ্ছে এই দলকে হারতে হবে, ওই দলকে হারতে হবে। কেন? If this is how it is supposed to be, then East Bengal don't deserve to play there in top 6. But একটা টপ 6 এন্ট্রি যদি ইস্ট বেঙ্গল ঢুকতে পারে, এটা কিন্তু ম্যানেজমেন্টকেও একটা বড় মোটিভেশন দেবে। সব থেকে বড় কথা হচ্ছে ইউ নিড প্যাশন টু রান আ ক্লাব। আজকে আমি কোথাও একটা গিয়ে মনে করি যে ইস্ট বেঙ্গলের যে ম্যানেজমেন্ট রয়েছে, হায়ার আপসে যারা রয়েছে, তাদের সাথে সমর্থকদের কানেক্টের একটা বড় অভাব রয়েছে। দে আর নট কানেক্টিং উইথ দ্য ইনভেস্টার্স, দ্যাটস দ্য ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ যে ইমামির সাইড থেকেও আমরা সেরকমভাবে প্যাশন কিন্তু দেখতে পাচ্ছি না। আর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল ক্লাবের দিক থেকে, তাহলে তো এটা বলে লাভ নেই। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও কিন্তু ব্যর্থ হয়েছেন দীর্ঘ 10-20 বছর ধরে। তারাও কিন্তু মেজর কিছু করে আনতে পারেননি বা কোনো রেভলিউশনাইজ করতে পারেননি ইস্টবেঙ্গল ক্লাবকে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রপার ডিসকানেক্ট তো আছে বিটুইন দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য ফ্যান্স, এবং সেই কারণে প্রপার ফ্যান অ্যাক্টিভিটিস নেই, ফ্যান এঙ্গেজমেন্টস নেই, এত খারাপ রেজাল্টস। তো ফ্যান ক্রাউড পুল যেটা ইস্টবেঙ্গল আগে করতে পারতো, সেই ক্রাউড পুলের ব্যাপারটাই তো ইস্টবেঙ্গলের মধ্যে নেই। এবং অনেকে এখন বলছেন যে অনেক বাঙাল ফ্যামিলি থেকে লোকেরা এখন মোহনবাগান সমর্থক হয়ে যাচ্ছেন জাস্ট বিকজ ছোট থেকে তারা মোহনবাগানকেই জিততে দেখছে। তো এটাই কিন্তু আপকামিং ফিউ ইয়ার্সে লেগাসি হয়ে যেতে পারে মোহনবাগানের, যে বাঙাল ফ্যামিলি থেকেও তারা মোহনবাগান ফ্যান্স জন্ম দিচ্ছে। এবং এটার দায়টা তাহলে কে নেবে? কর্মকর্তারা নেবেন, না ইনভেস্টার নেবেন, না প্লেয়ার্স নেবেন? ভুগতে তো সমর্থকদেরই হচ্ছে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি করলে দলটা আরো ভালো হতে পারে? ইউ নিড টু শো সাম প্যাশন, সাম পজিটিভ ইন্টেন্ট, যে হ্যাঁ ভাই আমি ক্লাবটার জন্য কিছু করতে চাইছি, টাকা ঢেলে দিলাম, নে ভাই 50 কোটি, এবার যা ইচ্ছা কর। ওইভাবে হয় না। ইউ নিড টু গেট ইনভলভ উইথ দ্য টিম। তোমাকে বুঝতে হবে ভেতরে ঢুকে, আচ্ছা এই প্লেয়ারের এই প্রবলেম হচ্ছে, আচ্ছা আমার এই অ্যামিনিটিস লাগবে, আমার এই ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আচ্ছা এখানে কোচ চেঞ্জ করতে হবে, আচ্ছা এই কোচকে দিয়ে হবে না, আচ্ছা ওই সিটিওকে দিয়ে হবে না, আমার ভালো প্লেয়ার্স আনতে হবে। আমার কেন প্রত্যেক বছর প্লেয়ার্স যারা আসছে তারা চোট পেয়ে বসে থাকছে? কেন প্রত্যেক বছর যারাই নতুন আসছেন তারা সিজন খেলতে পারছেন না? কিছু তো একটা কারণ হবে। একটা প্যাটার্ন দিনের পর দিন তো রিপিট হতে পারে না। কিছু না কিছু কোথাও না কোথাও ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট চেইন, ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট সাইকেল। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে, তবে গিয়ে তুমি সেটাকে ফিক্স করতে পারবে। এবং সেটা তখনই হবে যখন তুমি তোমার নিজের হাত নোংরা করবে ভেতরে ঢুকে। জাস্ট বিকজ আজকে সিএম অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে বলেছে ইনভেস্ট করতে, আপনি ইনভেস্ট করে দিলেন, টাকা দিয়ে দিলেন এবং বললেন নে ভাই যা টিম মানিয়ে নেওয়ার নিয়ে নে, এইভাবে কিন্তু ইনভেস্টার হিসেবে কিন্তু আপনারা ঠিকভাবে দলটা চালাচ্ছেন না। তো সেই কারণে আমি কোনো রিফট তৈরি করার চেষ্টা করছি না, বাট দেয়ার ইজ ক্লিয়ারলি আ ডিসকানেক্ট। ইমামি কর্তারা হয়তো জানেনও না ভালো করে যে ক্লাবটার মধ্যে কি হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে শুধুমাত্র একটা স্পোক্স পার্সন পাঠিয়ে দিলেই ক্লাবে ইনভলভমেন্ট বোঝানো যায় না। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি শুধুমাত্র ইনভেস্টারের সাইড থেকে বলছি না, আমি জানি এই কর্মকর্তাদের সাইড থেকেও ইনভলভমেন্ট আছে প্রচুর, বাট ওভারঅল পিপল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ইন কোহিশন। না হলে কিন্তু ইস্টবেঙ্গল যতই ভালো প্লেয়ার নিয়ে আসুক না কেন, ইটস উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু স্টে আপ। তো সেদিক দিয়ে দেখতে গেলে দেখা যাক যে ইস্টবেঙ্গল, আমি দেখো প্র্যাকটিক্যালি স্পিকিং টপ 6 80% ধরে নাও ইজ ভেরি ডিফিকাল্ট। ইভেন আ ড্র ইজ গোয়িং টু এলিমিনেট ইস্ট বেঙ্গল। তো সেখান থেকে দাঁড়িয়ে নর্থ ইস্ট বেঙ্গালুরু দুটোই ভীষণ টাফ অপোনেন্টস। ইস্ট বেঙ্গল অন আ ট্রট 3টে জিতেছে ঠিক কথাই, বাট দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ ফর ইস্ট বেঙ্গল। আই থিঙ্ক দে আর অলরেডি ফোকাসিং মোর অন AFC চ্যালেঞ্জ লিগ, অ্যান্ড আমার মনে হয় কোথাও একটা গিয়ে সেখানেই তাদের বেশি জোর দেওয়া উচিত। কারণ আমি আরও একটা কথা বলছি, পরবর্তী সপ্তাহে 4-5খানা ম্যাচ খেলতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইউর গেমস। আর্কাডাক ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ। তাহলে তোমাকে যদি সেটা প্রায়োরিটাইজ করতে হয়, তাহলে বেঙ্গালুরু ম্যাচে ইউ হ্যাভ টু গিভ রেস্ট টু সাম প্লেয়ার্স, বিকজ তারপরে হাতে মাত্র 2 দিন তোমরা পাবে আর্কাডাক ম্যাচ খেলার জন্য। তারপরে আবার 8 তারিখ তোমাদেরকে নর্থ ইস্ট ম্যাচ খেলতে হবে, যেখানে বেঙ্গালুরু এবং নর্থ ইস্ট দুটোই খুবই ক্রুশিয়াল ম্যাচ ফর দেয়ার প্লে অফ গেমস। তাহলে মাঝখানেটা আর্কাডাক ম্যাচ আরও ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে ISL বা FSGL তো কখনোই রিস্কেডিউল করবে না। আমরা বছরের পর বছর দেখেছি অনেক ক্লাবস রিকোয়েস্ট করেছে ভাই আমাদের খেলা পিছিয়ে দাও, কিন্তু ISL FSGL জীবনেও সেটা করবে না। দে উইল স্টিক টু দ্য স্কেডিউল। একটা সামান্য কলকাতা ডার্বি পর্যন্ত তারা রিস্কেডিউল করলো না, তাহলে সেখান থেকে যেটা মানে সব থেকে বড় ক্রাউড পুলার, সব থেকে বেশি টাকা আনে, সেখান থেকে হাউ ডু ইউ ইভেন এক্সপেক্ট যে তারা বেঙ্গালুরু ম্যাচ বা নর্থ ইস্ট ম্যাচ চেঞ্জ করবে বলে? সো ইস্টবেঙ্গলকে এবার প্রায়োরিটাইজ করতে হবে যে তারা কোনটাকে বেশি ফোকাস দেবে, এবং কোথাও একটা গিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল উইল বি ফোকাসিং মোর অন দি আর্কাডাক ম্যাচ। আর্কাডাক ম্যাচ নিয়ে আমি আরও আলোচনায় আসবো, পরবর্তী ভিডিওসও আর্কাডাককে নিয়ে আমরা করবো, দেখবো কেমন দল তারা, ইস্টবেঙ্গল কতটা তৈরি আর্কাডাককে ফেস করার জন্য, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বাট আপাতত অবশ্যই কমেন্ট সেকশন তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল এবারে টপ 6 কোয়ালিফাই করবে কিনা, আর এরই সাথে তারা এইবারের যে AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে সেখানে তাদের পারফরমেন্স কিরকম হবে সেই নিয়ে তোমাদের কি আইডিয়া, সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।